দেশ ও ভারতের মধ্যে বর্তমানে চলাচল করছে আন্তদেশীয় ট্রেন। মৈত্রী বন্দর মিতালি এক্সপ্রেসের পরে দীর্ঘ ৭৭ বছর পর রাজশাহী ও কলকাতার মধ্যে পুনরায় ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ সহজ ও উন্নত করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত সরকার। ভৌগোলিক অবস্থার কারণে এই সুযোগ নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, তারা এমন সুযোগ পেলে বাংলাদেশ কি লাভবান হবে? তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। পশ্চিমবঙ্গের গেদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারত। এই বিষয়ে আগে প্রস্তাব দেওয়া হলেও কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে তিস্তা প্রকল্প নিয়েও। সেই সঙ্গে ত্রিপক্ষীয় সম্পর্ক সুসংহত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে 10টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ভারত সরকার। এর মধ্যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়াছড়ি হচ্ছে এবং প্রশ্ন উঠছে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন চললে ভারতের কি কি সুবিধা হচ্ছে এবং বাংলাদেশের লাভ কতটা, আর এটা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি? স্বাগতম আপনাকে নতুন আরো একটি ভিডিওতে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ইতিমধ্যে এই রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে 14টি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত। রুটগুলিতে সব মিলিয়ে রেল লাইন থাকবে 861 কিলোমিটার। সঙ্গে থাকবে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেল লাইন হবে 1275.5 কিলোমিটার। 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরটি বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে গেছে, যা আবার চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে। ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত। মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে দেশটির সরকার। প্রকল্পের অংশ হিসেবে পুরনো রেল লাইনের বদলে নতুন রেল লাইন স্থাপন করা হবে। অপরদিকে বাংলাদেশে তৈরি করা হবে নতুন রেল লাইন। নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিয়াবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। ডালগাঁও পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলার একটি স্টেশন। এই স্টেশনের একটি লাইন উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। ভূ রাজনৈতিক কারণে এই রেলপথ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেশটির উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ির চিকেন নেক করিডোর ঘুরে যায়। বাংলাদেশের দর্শনা ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলহাটি হয়ে 300 কিলোমিটার পথ কমবে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, অরুণাচল রাজ্যের সঙ্গে বাকি ভারতের রেল যোগাযোগ সহজ হবে। তবে এর ফলে বাংলাদেশের ভূমি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষের আশা, এর মধ্যে দুদেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর বাংলাদেশ পেতে যাচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল রেল সংযোগের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ। উপমহাদেশ বিভক্ত হওয়ার আগে উপনিবেশিক ব্রিটিশদের হাত ধরে গড়ে ওঠে ভারতীয় এই রেলওয়ে। 1947 সালে ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র গঠনের পর ভারতীয় রেলওয়ে ও পাকিস্তানি রেলওয়ে নামে বিভক্ত হয়ে যায়। এরপর পাকিস্তান রেলওয়ে পূর্বাংশ নিয়েই 1972 সালে গঠিত হয় বাংলাদেশ রেলওয়ে। বিভাজনপূর্ণ ভারতীয় রেলওয়ের অধীনে এমন অনেকগুলো রুট ছিল, সেগুলো ভারত বিভক্ত হওয়ার কারণে 1947 সালে বন্ধ হয়ে যায়। যদিও 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত ভারতের সঙ্গে বেশ কিছু রুটে ট্রেন চলাচল অব্যাহত ছিল। এর দীর্ঘ সময় পর 2008 সালের 14 এপ্রিল মৈত্রী এক্সপ্রেস নামক ট্রেনের মাধ্যমে সরাসরি রেল যোগাযোগ পুনঃস্থাপিত করা হয়। দ্বিতীয় রুট হিসাবে 2017 সালের 9 নভেম্বর খুলনা কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন চালু করা হয়। আর 2021 সালের 26 মার্চ তৃতীয় ট্রেন হিসাবে মিতালি এক্সপ্রেস ঢাকা শিলিগুড়ি রুটে চলাচল শুরু করে। বাংলাদেশের ভিতর দিয়ে একগুচ্ছ রেলপথ তৈরি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে রেলওয়ে যোগাযোগ সহজ ও উন্নত হবে। এটি বাংলাদেশ ছাড়াও নেপালকে যুক্ত করবে। নতুন পরিকল্পনার আওতায় মোট 1275 কিলোমিটার রেলপথের 14টি সেকশন থাকবে। এর মধ্যে বাংলাদেশের ভিতরে থাকবে 861 কিলোমিটার, নেপালে 202 কিলোমিটার এবং উত্তর পূর্বাঞ্চলে থাকবে 212 কিলোমিটার রেলপথ। চলুন প্রথমে আমরা জানি ভারতের সুবিধাগুলো নিয়ে। প্রথমত, ভারতের পশ্চিম পাশের রাজ্যগুলো থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহন খরচ অনেক কমে যাবে। ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে কলকাতার দূরত্ব 1680 কিলোমিটার, আর চট্টগ্রাম বন্দর থেকে আগরতলার দূরত্ব মাত্র 248 কিলোমিটার। মেঘালয়ের রাজধানী শিলংয়ের সঙ্গে কলকাতার দূরত্ব 1150 কিলোমিটার হলেও চট্টগ্রাম বন্দর থেকে এর দূরত্ব মাত্র 570 কিলোমিটার। অপরদিকে মিজোরামের রাজধানী আইজলের সঙ্গে চট্টগ্রাম বন্দরের দূরত্ব 655 কিলোমিটার আর কলকাতার দূরত্ব 1550 কিলোমিটার।
কিলোমিটার। নাগাল্যান্ডের রাজধানী কোহিমার সঙ্গে বন্দরের দূরত্ব 880 কিলোমিটার হলেও কলকাতার দূরত্ব 1450 কিলোমিটার। কলকাতা থেকে অন্যান্য রাজ্যের দূরত্ব চট্টগ্রামের তুলনায় গড়ে 3 গুণের চেয়েও বেশি। উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য পণ্য পরিবহনে ভারত সরকারের সময় ও অর্থ দুটি বেশি যাচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে 7 রাজ্যের পণ্য পরিবহন শুরু হওয়ায় এখন আগের চেয়ে ভারতের খরচ অনেকটাই কমে যাবে। উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য পণ্য নিতে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের অর্থ ও সময় অনেক সাশ্রয় হবে। সময় এবং দূরত্বেও লাভবান হবে তারা। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে ভারত, মিয়ানমার সহ এশিয়ানভুক্ত দেশে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে ভারত। আর ইন্ডিয়া লোকেস্ট পলিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোকেস্ট পলিসি বলতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার জন্য একটি পররাষ্ট্রনীতিকে বোঝায়। এই নীতির লক্ষ্য হলো ভারতকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা বৃদ্ধি করা। এই নীতিটি 1991 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও দ্বারা প্রবর্তিত হয়েছিল। এই নীতির অধীনে ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে। লোকেস্ট পলিসি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি। এই নীতির মাধ্যমে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা বৃদ্ধি করেছে। যাই হোক, লোকেস্ট পলিসি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি বলে মনে করা হয়। এখন চলুন জানা যাক বাংলাদেশ কি পাবে বা বাংলাদেশের কি লাভ হবে এই চুক্তির মাধ্যমে। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তিটির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। এই যাবৎ যা অভিজ্ঞতা তাতে বলা যায় নতুন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তেমন কিছুই পাবেন। বিসিবি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। 2010 সালে ট্রানজিট চুক্তির সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে লাভবান হবে। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসেবে একটি ট্রানজিট ফি বা মাসুল দিয়ে থাকে ভারত। স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রতি টনে দেশটি মাসুল পায় মাত্র 300 টাকার মতো। অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে। কিন্তু পরে কি আদৌ কোনো $1 মিলিয়ন আয় করেছে বাংলাদেশ? তেমন কিছুই শোনা যায় না বলে বিসিবিকে জানিয়েছেন মিস্টার তৌহিদ। তবে অতীতে না পারলেও নতুন চুক্তির মাধ্যমে মাসুলের হার বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা নেওয়ার সুযোগের ফলে আগের তুলনায় ভারতের পণ্য পরিবহন ব্যয় অনেক কমে আসবে। কাজেই তাদের যত টাকা সাশ্রয় হচ্ছে সেটি বিবেচনায় বাংলাদেশ তেমন কিছুই পাচ্ছে না। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী এ রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে অনেক। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশের ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় ভারতের সুবিধার কাছে বাংলাদেশের সুবিধাগুলো খুবই কম। শেষ প্রশ্ন হচ্ছে, এটা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হবে? বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি ভবিষ্যতে দেশটির নিরাপত্তার জন্য কি কোনো ঝুঁকি হতে পারে? এরকম প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এর রেলপথ ব্যবহার করতে চাইবে। এসব রাজ্যে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত হতেও দেখা গিয়েছে। অন্যদিকে চীন ভারত সীমান্তেও বিভিন্ন সময় বিভিন্ন সংঘাতময় পরিস্থিতি তৈরি হতেও দেখা গিয়েছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এইসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠতে পারে বলে জানান বিশ্লেষকরা। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।